আসসালামু আলাইকুম, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো হচ্ছে তুল্যভরের বাকি অংশ নিয়ে। গত ক্লাসে বলেছিলাম না, তুল্যভরকে আমরা আরো দুইটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারি, মানে আরো দুইভাবে ডেফিনেশন দেয়া যায়। আজকে চলেন সেগুলো নিয়ে একটু কথা বলি, কেমন? তো গত ক্লাসে আমি কি বলেছিলাম যে এই কোনো বিক্রিয়ায় কোনো পদার্থের যে পরিমাণ এক মোল ইলেকট্রন সরবরাহ করে বা এক মোল ইলেকট্রনের সাথে যুক্ত হয় বা বিক্রিয়া করে, পদার্থের সেই পরিমাণকে গ্রাম তুল্যভর বা তুল্যভর বলে, তাই না? বিক্রিয়া এটা বাইর করা, গ্রাম তুল্যভর বাইর করা, একটা টেকনিকও শিখাই দিয়েছিলাম। কি ওই বিক্রিয়ায় ওই বিক্রিয়ায় মৌল বা যৌগের আণবিক ভর থেকে দিয়ে যদি আণবিক ভরকে যদি তার যোজনী দিয়ে ভাগ দিয়ে দেন, এবং তাহলে হচ্ছে যে কি আমরা তুল্যভর পাবো। এই যোজনী কি ওই বিক্রিয়ায় ত্যাগকৃত বা গৃহীত মোট ইলেকট্রন সংখ্যা হইতে হবে কিন্তু, হ্যাঁ। এরপর হচ্ছে তুল্যভর সংখ্যা পড়ছিলাম না, তুল্যভর সংখ্যা কি বলছিলাম? যে ওই ওই বিক্রিয়ায় ওই পদার্থের মোট মোলে হচ্ছে যে কি গ্রাম তুল্যভরটা যতবার থাকবে, সেই সেই যতবারটাকে আপনি যে সংখ্যাটি দিয়ে প্রকাশ করবেন, সেই সংখ্যাটাই হচ্ছে তার কি বলেন তো, গ্রাম তুল্যভর সংখ্যা। টেকনিকটা কি ছিল? যে মোল সংখ্যা, মোল আর ভর না কিন্তু, মোল সংখ্যা, এক মোল, দুই মোল, তিন মোল, হ্যাঁ, ওই মোল সংখ্যাটাকে আপনি যদি যোজনী দিয়ে গুণ দিয়ে দেন, তাহলে আপনি হচ্ছে যে কি গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, সরি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা পেয়ে যাবেন, মানে গ্রাম তুল্যভর সংখ্যা, হ্যাঁ, গ্রাম তুল্যভর সংখ্যা, গ্রাম তুল্যভর সংখ্যা। এটা একটু দেখে না, গ্রাম তুল্যভর সংখ্যা। আচ্ছা, তাহলে দেখেন কি যেন বলছি যে এক মোলের সাথে এক মোল ইলেকট্রন সরবরাহ করবে কিংবা যুক্ত হবে, ঠিক আছে? তাহলে এক মোল ইলেকট্রন, হ্যাঁ, এখানে লিখে রাখি। তাহলে দেখেন আমি যদি এখানে এক মোল হাইড্রোজেন নেই, এক মোল হাইড্রোজেন কয় মোল ইলেকট্রন সরবরাহ করে? এক মোল ইলেকট্রন সরবরাহ করে, কিংবা কিংবা আমরা একদম বা যুক্ত হয় বা ত্যাগ করে, তাই না, মানে ট্রান্সফার করে। এবং সেটার ভর কত? 1.008 গ্রাম হাইড্রোজেন। তার মানে 1.008 গ্রাম হাইড্রোজেন যে কথা, এক মোল ইলেকট্রনও সেই কথা। আবার আপনি যদি চিন্তা করেন হাফ মোল অক্সিজেন পরমাণু, সেটার ক্ষেত্রে কি হবে? 8 গ্রাম হবে তার ভর। আর সেও কিন্তু এক মোল ইলেকট্রনই ট্রান্সফার করবে। দেখেন, একটা অক্সিজেন পরমাণু কিন্তু দুইটা ইলেকট্রন ট্রান্সফার করে, তাই না? আদান প্রদান করে, তাই না? যুক্ত হয়, হ্যাঁ, দুটো ইলেকট্রনের সাথে যুক্ত হয়, মানে হয়ে কি হয়, O2 মাইনাস হয় না? তাহলে O2 মাইনাস, তাহলে এখানে আমি যদি হাফ মোল অক্সিজেন পরমাণু নাই, সেক্ষেত্রে কয়টা হবে? সেটাতে একটা বাদ যাবে, শুধুমাত্র এক হবে না, একটা হবে না। তাহলে হাফ মোল অক্সিজেন পরমাণু যে 8 গ্রাম, আর এক মোল ইলেকট্রন হচ্ছে সরবরাহ করবে, তাই না সে? আবার হাফ মোল ক্লোরিন অণু যদি নেন, তাহলে সেটা কত হবে? 35.5 গ্রাম হবে। এবং সেও কিন্তু এক মোল ইলেকট্রনই ট্রান্সফার করবে। দেখেন, একটা ক্লোরিন অণু কয়টা ক্লোরিন অণুর সাথে যুক্ত হয়? দুইটা ক্লোরিন অণুর সাথে যুক্ত হয়, তাই না? দুইটা ইলেকট্রনের সাথে যুক্ত হয়। আর একটা ক্লোরিন পরমাণু কয়টা? একটার সাথে যুক্ত হবে, তাই না? বুঝতে পেরেছেন? তাহলে এখানে হাফ ক্লোরিন অণু মানে হচ্ছে যে কি, আপনি কি ক্লোরিন, একটা ক্লোরিন পরমাণুর কথা বলতেছেন, কেমন? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা কি বলছি, এক মোল ইলেকট্রন সরবরাহ করবে কিংবা এক মোল ইলেকট্রনের সাথে যুক্ত হবে। এটা না বলে যদি আমি এটা বলি যে কোনো একটা বিক্রিয়ায় পদার্থের যে পরিমাণ 1.008 গ্রাম হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, বা কোনো একটা বিক্রিয়ায় 1.008 গ্রাম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, হ্যাঁ, 8 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয় কিংবা 8 গ্রাম অক্সিজেনকে প্রতিস্থাপিত করে, বা 35.5 গ্রাম ক্লোরিনের সাথে যুক্ত হয় বা 35.5 গ্রাম ক্লোরিনকে প্রতিস্থাপিত করতে পারে, পদার্থের সেই পরিমাণকে আপনি তুল্যভর বলতে পারেন, এক মোল ইলেকট্রন না বলে। যদি এভাবে ওভাবে বলতে না চান, তাহলে দেখেন, মানে বুঝতে পারছেন তো, আপনি এইভাবেও কিন্তু তুল্যভরটাকে সংজ্ঞায়িত করতে পারেন। দেখেন তো, ম্যাগনেসিয়ামের 24 গ্রাম কতটুকুর সাথে ইয়ার করছিল? 2 গ্রামের সাথে করছিল না? 2 গ্রামের সাথে যুক্ত হয়েছিল। তো তাহলে 1 গ্রামের সাথে কতটুকু যুক্ত হচ্ছে? 12 গ্রাম। তাহলে এই 12 গ্রামটাই হচ্ছে 1 গ্রাম। 1 গ্রাম বা 1 পয়েন্ট, আপনি একটু যদি মোর অ্যাকুরেটলি লেখেন আর কি, 1.008 গ্রাম। ঠিক আছে, আমি একটু কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, 1.008 গ্রাম। তাহলে এখানে 12 গ্রামটাই হচ্ছে কি ম্যাগনেসিয়ামের তুল্যভর। বুঝতে পারছেন কেন? কারণ ও এই 12 গ্রামটাই কিন্তু 1 গ্রাম হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। আবার এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে 54 গ্রাম, আর হচ্ছে করতেছে 48 গ্রামের সাথে বিক্রিয়া, তাই না? তাহলে এখানে 8 গ্রাম, 8 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে? 8 গ্রামের সাথে কতটুকু বিক্রিয়া করবে? দেখেন, 9 গ্রাম বিক্রিয়া করবে। তাহলে 9 গ্রামটাই হচ্ছে আপনার কত? অ্যালুমিনিয়ামের তুল্যভর। আবার দেখেন, এখানে কত? 106.5 গ্রাম হচ্ছে ক্লোরিন, হ্যাঁ, আর এখানে কত? 27 গ্রাম হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে 106.5 গ্রামের সাথে বিক্রিয়া করছে 27 গ্রাম, তাহলে হচ্ছে 35.5 গ্রামের সাথে কতটুকু বিক্রিয়া করতেছে? দেখেন, 9 গ্রাম বিক্রিয়া করতেছে। তাহলে 9 গ্রামটাই হচ্ছে এই বিক্রিয়া অ্যালুমিনিয়ামের তুল্যভর। কথা ক্লিয়ার করতে পারছি? বোঝা গেছে তো, না? তাহলে দেখেন পরের আরেকটা এক্সাম্পলে যে এখানে দেখেন সালফিউরিক অ্যাসিড জিঙ্কের সাথে বিক্রিয়া করতেছে। হ্যাঁ, তাহলে জিঙ্ক কি করতেছে বলেন তো? দুইটা হাইড্রোজেন মানে 2 গ্রাম হাইড্রোজেনকে হচ্ছে যে প্রতিস্থাপিত করতেছে। আমি কালারটা চেঞ্জ করি। 2 গ্রাম হচ্ছে যে কি কি বলতেছে বলেন তো? 2 গ্রাম হচ্ছে যে কি, এটা কি করব না, এটাও না করি, এটা বেশি সে দেখা যাচ্ছে না, এটা করি, হ্যাঁ। 2 গ্রাম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতেছে, তাই না? তাহলে 1 গ্রামকে 2 গ্রাম হাইড্রোজেনকে কতটুকু করতেছে? 65 পয়েন্ট কত বলেন তো? 65 পয়েন্ট হচ্ছে 38, তাই না? 38 গ্রাম হচ্ছে জিঙ্ক প্রতিস্থাপিত করতেছে, কিন্তু আমার লাগবে কত? 1 গ্রাম। তাহলে 1 গ্রামকে কতটুকু প্রতিস্থাপিত করে? 38 পয়েন্ট, সরি, 32.69 গ্রাম প্রতিস্থাপিত করে। তাহলে 32.69 গ্রামটাই হচ্ছে জিঙ্কের হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। আপনি আবার পুরোটা দিয়ে চিন্তা করতে পারেন। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড দিয়ে পুরোটা, সালফিউরিক অ্যাসিড কত?
98 গ্রাম, ইলেকট্রনের ট্রান্সফার হয় কয়টা তখন? 98 গ্রাম। 65, 65.38 গ্রামের সাথে যখন বিক্রিয়া করে তখন ইলেকট্রনের ট্রান্সফার কতটুকু হয় বলেন তো? 2 মোল ইলেকট্রন। তাহলে 1 মোল ইলেকট্রন ট্রান্সফার করতে কতটুকু লাগে? 49 গ্রাম। আর এদিকে হচ্ছে 32.69 গ্রাম। কথা ক্লিয়ার? তার মানে এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেট, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেট। আপনি অনেকভাবে চিন্তা করতে পারেন। আবার দেখেন অনেকে কিন্তু তুল্য ভরটাকে অ্যাসিডের ক্ষেত্রে আলাদা করে বাইর করে, আবার ক্ষারের ক্ষেত্রে আলাদা করে বাইর করে। এখানে একটা কথা বলে নেই, এই যে ইলেকট্রন দিয়ে যখন আমি বের করতেছি তুল্য ভরটাকে, তখন ওইটার অ্যাপ্লিকেশনটা কোথায় জানেন? আমরা যখন ওই জারণ বিজারণ টাইট্রেশন করি না, তখন কিন্তু মোল পার মানে পাই পাই করে মোল ইলেকট্রনের হিসাব করতে হয়। মানে ইলেকট্রন এখানে কয়টা ট্রান্সফার হয়েছে সেই হিসাবটা করতে হয়। তখন কিন্তু আপনার এই তুল্য ভরটা লাগবে। মানে ইলেকট্রন দিয়ে যে তুল্যভরটা আপনি বের করতেছেন না, তখন কিন্তু আপনার এই তুল্যভরের হিসাবটা লাগবে কিন্তু ওই টাইট্রেশনের ক্ষেত্রে। এখন আমরা করবো কি, এখন আমরা করবো হচ্ছে যে কি, অ্যাসিডের জন্য আলাদা করে তুল্যভর বের করবো, ক্ষারের জন্য আলাদা করে তুল্যভর বের করবো। কিভাবে বের করবো বলেন তো? অ্যাসিডের কিভাবে বের করে সেটা একটু দেখাই। হ্যাঁ, বের করা হচ্ছে যে কি, আমি পুরোটা একটু ইয়া করে দেই, দরকার আছে? না, পুরোটা মুছার দরকার না, আমি শুধু এটা একটু মুছে দিই। দেখেন, অ্যাসিডে অনেক অ্যাসিডের তুল্যভরের ক্ষেত্রে কি কিভাবে করে জানেন? সেটা হচ্ছে যে কি, মানে সেটা হচ্ছে যে কি, বলে যে কি, অ্যাসিডের আণবিক ভরকে আপনি যদি ওই অ্যাসিডের মধ্যে কয়টা প্রতিস্থাপন যোগ্য বা প্রতিস্থাপিত হাইড্রোজেন আছে তাকে যদি সেই সংখ্যা দিয়ে যদি ভাগ দিয়ে দেন, তাহলে আপনি হচ্ছে অ্যাসিডের তুল্যভরটা পেয়ে যাবেন। এখানে অ্যাসিডের সালফিউরিক অ্যাসিড আণবিক ভর হচ্ছে 98 গ্রাম, প্রতিস্থাপিত বা প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন কত আছে? দুইটা। তাহলে এখানে 49 গ্রাম হচ্ছে অ্যাসিডের মানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। তাহলে কি বললাম? অ্যাসিডের হচ্ছে যে কি, অ্যাসিডের হচ্ছে মলিকিউলার ওয়েট মানে এম দিয়ে আণবিক ভর প্রকাশ করলাম। আর এখানে কি বললাম? প্রতিস্থাপন যোগ্য বা প্রতিস্থাপিত হচ্ছে যে কি, প্রতিস্থাপিত হচ্ছে যে কি বলেন তো, হাইড্রোজেন সংখ্যা। বোঝা গেছে? যে কয়টা থাকবে তাকে দিয়ে ভাগ করে দেন, আপনি অ্যাসিডের হচ্ছে যে কি আণবিক সরি তুল্য ভরটা পেয়ে যাবেন। বোঝা গেছে? এরপর দেখেন ফসফরিক অ্যাসিডের বেলায় দেখেন, এখানে যদি ফসফরিক অ্যাসিড চিন্তা করেন, তাহলে এখানে প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন কয়টা আছে? তিনটা। তাহলে ফসফরিক অ্যাসিড আণবিক ভর কত? 98 গ্রাম। প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেনের তিনটা। তাহলে কত হয়? 98/3। কত হয় রে? 98/3 কত? 32.67। তাহলে 32.67টাই হচ্ছে আপনার কি বলেন তো, ফসফরিক অ্যাসিডের তুল্যভর। বোঝা গেছে? তার মানে অ্যাসিডকে আপনি অ্যাসিডের আণবিক ভরকে তার প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন আয়ন সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই হচ্ছে যে আপনি কি পাচ্ছেন বলেন তো? অ্যাসিডের তুল্যভর পাচ্ছেন। আবার ক্ষারের বেলায় চিন্তা করেন, এখানে ক্ষারের বেলায় এই যে লেড হাইড্রোক্সাইডের মধ্যে কয়টা প্রতিস্থাপনযোগ্য হাইড্রক্সাইড আয়ন আছে? চারটা। তাহলে 275 দশমিক কত বলেন তো? 275 লেড হাইড্রোক্সাইডের আণবিক ভর 275.23। একে আপনি 4 দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে কতটুকু পাবেন? 68 পয়েন্ট হচ্ছে 8075। এটাই হচ্ছে যে কি লেড হাইড্রোক্সাইডের মানে লেড হাইড্রোক্সাইড যে ক্ষারটা, তার হচ্ছে যে কি কি বলেন তো তুল্যভর। কি করতেছি? প্রতিস্থাপনযোগ্য এই যে হাইড্রক্সিল আয়ন দিয়ে যে কয়টা হাইড্রক্সিল আয়ন আছে তাকে দিয়ে ভাগ করে দিচ্ছে। তার মানে ক্ষারের বেলায় হচ্ছে কি, বেইজের বেইজের হচ্ছে যে কি মলিকিউলার ওয়েট, আর হচ্ছে প্রতিস্থাপনযোগ্য বা প্রতিস্থাপিত হচ্ছে কি বলেন তো, প্রতিস্থাপনযোগ্য বা প্রতিস্থাপিত কি হাইড্রক্সিল আয়ন সংখ্যা দিয়ে যদি ভাগ করে দেন, তাইলে হচ্ছে যে কি আপনি ক্ষারের হচ্ছে যে কি হিসেবে পেয়ে যাবেন, তুল্যভরটা পেয়ে যাবেন। এটার অ্যাপ্লিকেশনটা কি? এভাবে হাইড্রোজেন আয়ন দিয়ে হিসাব করে বা হাইড্রক্সিল আয়ন দিয়ে হিসাব করে তুল্যভর বাই করার প্রয়োগটা কোথায়? আপনি যখন অম্লক্ষার টাইট্রেশন করবেন, অম্লক্ষার টাইট্রেশনে কিন্তু প্রত্যেকটা হাইড্রোজেন আয়ন কয়টা হাইড্রক্সিল আয়নকে প্রতিস্থাপিত করলো, বা কয়টা হাইড্রক্সিল আয়ন কয়টা হাইড্রোজেন আয়নকে প্রতিস্থাপিত করলো, অর্থাৎ প্রশমিত করলো, হ্যাঁ প্রশমন করলো, হ্যাঁ, এই হিসাবটা বের করার জন্য কিন্তু আমরা এই এই হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন দিয়ে যে অ্যাসিড আর ক্ষারের যে তুল্যভর বের করি, সেখানে হচ্ছে আমরা এটাকে ইউজ করি। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমার মনে হয় এই জিনিসটা বোঝা গেছে। দেখেন এইখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে? 40 গ্রাম। 40 গ্রামকে এখানে এখানে হচ্ছে যে এখানে আছে কয়টা? একটা। তাহলে 1 দিয়ে ভাগ দিন 40 গ্রাম। কিন্তু আবার যদি পুরো এই বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে 3 ইন্টু 40 গ্রাম, তাই না? আর হচ্ছে ভাগ দিবেন কত দিয়ে? এখানে কয়টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে? হ্যাঁ, একটা এই কয়টা ইলেকট্রন? একটা, তিনটা, তাই না? তিনটা। তখন হাইড্রোক্সিল আয়নের সংখ্যা কয়টা হয়েছে? তিনটা হয়ে যাচ্ছে। আবার আপনি যদি ইলেকট্রনের কথাও চিন্তা করেন, তাহলে ইলেকট্রন হচ্ছে যে -1 × 3। আর এখানে কি একটা +1 ইন্টু কত? হ্যাঁ, এই সরি এখানে ×3 কেন দিচ্ছেন? 3 তো নাই। 3 তো নাই। 3 মোলের বেলায় তো, 3 মোলের বেলায় তাহলে 3 যদি হয়, 3 যদি 3 দিয়ে গুণ দিয়ে দেন, আর ইলেকট্রন ট্রান্সফার প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের কয়টা আছে বলেন তো? তিনটা। তাহলে 3 দিয়ে ভাগ দিয়ে 3 3 কাটা, আর আবার দেখেন 40 গ্রামই বেরোয় যাচ্ছে। বুঝতে পেরেছেন? আবার আপনি এই জিনিসটাকে দেখেন, খেয়াল করেন, এভাবে তো চিন্তা করতে পারেন যে এখানে যদি এটা যদি আমি আমি পেনটা চেঞ্জ করি। হ্যাঁ, এটা যদি আপনি ইসে মানে ওই যে গ্রাম তুল্যক সংখ্যাটা বের করেন, তাই গ্রাম তুল্যক সংখ্যা বের করার সিস্টেম কি? এই যে মোল সংখ্যা 3 মোল, আর হচ্ছে যে কি কত?
3 মোল, আর এটা কি ইলেকট্রন ট্রান্সফার হয় কয়টা, একটা, তাই না? তাহলে এক দিয়ে দেন, তাহলে গ্রাম তুল্যভর সংখ্যা কয়টা বেড়েছে, 3। তাহলে দেখেন তো এখানে আপনি মোট ভরটাকে, তাই না, এখানে এই বিক্রিয়া মোট ভরটা, হ্যাঁ, মোট ভরটাকে আপনি কি দিয়ে ভাগ দিচ্ছেন, তার হচ্ছে যে কি গ্রাম তুল্য ভর সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছেন, তাহলেও কিন্তু আপনি ইকুইভ্যালেন্ট ওয়েট পাই যাচ্ছেন। তাহলে কি দেখেন তো, মোট ভরটাকে আপনি কি করতেছেন বলেন তো, গ্রাম ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, সরি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ দিয়ে দিচ্ছেন। তখন আপনি কি পাই যাবেন, ইকুইভ্যালেন্ট ওয়েটটা পেয়ে যাবেন, তাই না? বুঝতে পেরেছেন? আবার এখানেও দেখেন সালফিউরিক অ্যাসিডের বেলায় এখানে কত, 196 গ্রাম, হ্যাঁ, 196 গ্রাম, আর হচ্ছে ভাগ দিবেন কত, এখানে গ্রাম ইকুইভ্যালেন্ট সংখ্যা কত, গ্রাম তুল্যবর সংখ্যা কত, 4। তাহলে দেখেন এখানে কত, 49 গ্রাম বের হয়ে যাচ্ছে। আবার আপনি শুধু প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন দিয়ে চিন্তা করেন, সালফিউরিক অ্যাসিডের মধ্যে হচ্ছে যে কি কত, 98 গ্রাম, হ্যাঁ। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন আছে, কয়টা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কয়টা, দুইটা, দুইটা হলে 49 গ্রাম। কিন্তু এই বিক্রিয়ায় কয় মোল ইউজ হচ্ছে, 2 মোল, তাহলে 196 গ্রাম। আর প্রতিস্থাপিত হচ্ছে কয়টা হাইড্রোজেন, অ্যাকচুয়ালি 4টা, তাই না? একটা 1 মোলের জন্য দুইটা, আর 2 মোলের জন্য হচ্ছে 4টা, তাহলে 4টা, 4 দিয়ে ভাগ দেন, তাও কিন্তু আপনি 49 গ্রামই পাবেন। আবার যদি আপনি এভাবে চিন্তা করেন কয়টা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, 1 মোলের জন্য দুইটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, 2 মোলের জন্য 4টা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, তাহলে 196 গ্রাম ভাগ হচ্ছে 4, তাও আপনি দেখেন 49 গ্রাম আনবেন। তাহলে কত ভাবে চিন্তা করে আপনি হচ্ছে যে একই জিনিস পাচ্ছেন, তাই না? অনেক ভাবে আপনি অনেক অ্যাঙ্গেল থেকে এটা ভাবতে পারেন। তাহলে যদি আপনি এটা বুঝে থাকেন, যদি বুঝে থাকেন, তাইলে হচ্ছে যে কি আমাকে হচ্ছে যে কি এই এক্সাম্পলটা আপনারা করে দিবেন, যে H3, আমি পেনটা চেঞ্জ করি, হুম, এই যে H3, PO4 ছিল তো, PO3 আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা পুরাটা কমপ্লিট করবেন, করে হচ্ছে যে কি H3PO3 হচ্ছে যে কি তুল্যভর এবং তুল্যভর সংখ্যা দুইটাই বের করে দেবেন। আবার H3PO2 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড নেন, বা আপনাদের অন্য কোনো ক্ষার পছন্দ হলে সেটাও নিতে পারেন। এই রিয়াকশনটা কমপ্লিট করেন, প্লাস হচ্ছে যে কি সে করেন, কি বলেন তো, তুল্যভর এবং তুল্যভর সংখ্যা আমাকে বের করে দেখান কেমন। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আগের আগের লেকচার গুলোরও যে এক্সাম্পল গুলো করতে দিয়েছে সেগুলো কিন্তু জানান নাই, সেগুলো আমাকে জানাই দিবেন কমেন্ট করে, হ্যাঁ। কমেন্ট করতে পারেন, মেইলও করতে পারেন, আমার মেইল আইডি তো আপনারা জানেনই। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে কি, কোথাও বুঝতে সমস্যা হলে, আর ভিডিওতে তো আসলে রিভিউ করলে দেখা যায় কি, মানে যদি কোথাও ভুল বলে থাকি সেটাও আমাকে ধরাই দিন, যে ম্যাডাম এই জায়গায় সমস্যা আছে, বা এই জায়গায় ঠিক করতে হবে, বা এই জায়গায় বুঝতে পারিনি, ডাউট থাকলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে থাকেন ভালো, আজকে এতটুকুই থাক। আর কিছু কি বাদ গেছে, না আর কিছু বাদ যায় নাই, না, আমি প্রয়োগও বলছি, তাই না, আর কিছু বাদ যায় না, তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।